আমরা তাদের জন্য এত করি, তারা কেন আমাদের সাথে এমন করে? ফিল হয় যে আসলে শাশুড়িরা এমন কেন, তাই না? আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছে। এখন একটু মাকে নিয়ে বাইরে যাব। আসলে মার জন্য একটু কেনাকাটা করা দরকার। অনেক দিন ধরেই যাবো যাবো করছি, কিন্তু যাওয়া হচ্ছে না। মার শরীরটা আসলে ভালো ছিল না, তাই এই কয়দিন ধরে খালি বলছি যাবো যাবো, বাট মা বলছে ভালো লাগছে না। তো আজকে মা রাজি হলো যে হ্যাঁ আজকে বাইরে যাবে, তো এই জন্যই বাইরে যাচ্ছি একদম তাড়াহুড়ো করে, কারণ মাকে বলার সাথে সাথে মা দেখলাম রাজি হয়েছে। তা আমি আর লেট করলাম না, এখন বাইরে যাব। যদিও দেরি হয়ে গেছে, না হলে আরও বেশি দেরি হয়ে যাবে, তখন আর মার্কেটে গিয়েও আমাদের কোনো লাভ হবে না, আমরা কিছুই পাবো না। তো চলুন যাই, তারপরে দেখা যাক কী কী কিনে কেনাকাটা করি, সেটা তো শেয়ার করবো আপনাদের সাথে। চলুন। তো এই তো আমরা বাসা থেকে বের হলাম, আর যেহেতু এখন মোটামুটি 8টার মতো বেজে গিয়েছে, তো আফিফের আব্বুরও অফিসের কাজ মোটামুটি শেষ, তো ও আমাদের সাথে জয়েন করবে আর কি। তো আমরা জিন্দা বাজারে যাচ্ছি, আর বেশ অনেক দিন ধরে কেনাকাটা করব মায়ের জন্য কিছু জিনিস, কিন্তু সেটা মানে হয়ে উঠছে না, কারণ মার শরীরটা যেহেতু ভালো ছিল না এই জন্য। আর আজকে হচ্ছে প্রাইডে এসেছি, কারণ এখানে হচ্ছে সুতির শাড়ি খুব ভালো পাওয়া যায়। যদিও মা হচ্ছে গিয়ে প্রিন্টের শাড়ি একদমই পছন্দ করে না, সেটা আমি জানি, কারণ মা অনেকবারই বলেছে। তো তারপরেও আফিফের আব্বু বলছিল যে দেখো মা যেহেতু সুতির শাড়ি পরতে চায়, সে এগুলো পরবে কি না। তা আমি বললাম যে একবার দেখতে তো সমস্যা নেই। তো এই তো চলে আসলাম আর শাড়ি দেখতেছিলাম। তো তোলার ফাঁকে মায়ের সাথে একটা ছবিও তুললাম। আর এখানে হচ্ছে আফিফের আব্বু মজা করছিল যে মা তুমি হাসো না কেন, সবাই বলে যে তুমি নাকি হাসতে পারো না। তো সেই কথা শুনে মা হাসছিল আর কি। তো মা বলতেছে যে তোরা এভাবে ক্যামেরা ধরলে আমার যেন কেমন লাগে, তাই তখন মানে হাসতে মানে হাসবো না কী করবো আমি বুঝি না ঠিক, মায়ের কথা বলছিল আর কি। তো যাই হোক, তো আমরা এখানে শাড়ি দেখলাম। তো যেটা বলছিলাম যে মার আসলে প্রিন্টের শাড়ি তেমন একটা পছন্দ না, তারপরে এখান থেকে একটা শাড়ি যেহেতু আসলাম, তো ভাবলাম যে একটা শাড়ি নেই। তো একটা শাড়ি পছন্দ করেছে আর কি মা কোনো রকম, তো সেটা নিলাম। আর যেহেতু সে টাঙ্গাইল শাড়ি পছন্দ করে, তো এখন আবার সেটার জন্য হচ্ছে আলহামরায় যাব, কারণ এর আগে আলহামরা থেকে মার জন্য টাঙ্গাইল শাড়ি কিনেছিলাম, তো মা ওই শাড়িগুলো পছন্দ করেছিল, আমি সাথে গিয়েছিলাম। তো ভাবলাম যে সেখানেই যাই, যেহেতু সময়ও হাতে নেই, মানে রাত বেশি হয়ে গেছে আর কি, আর মাকে নিয়ে সবসময় বের হওয়া যায় না। তো আমাদের এখানে আসলে খাওয়ার ইচ্ছে ছিল এই কাজী যে ফুড আইল্যান্ড আছে এখানে, কিন্তু আমরা যেহেতু আবার আলহামরা যাব উল্টা রাস্তা, এই জন্য আর এদিকে পরে আসা হয়নি। মাকে নিয়ে শপিং করার সুবিধা হলো সে খুব দ্রুত মানে পছন্দ করে ফেলতে পারে, আবার একটা অসুবিধা হচ্ছে সে বাসায় কিনে আনার পরে কনফিউশনে পড়ে যায় যে এটা ভালো হলো না মন্দ হলো, এই আর কি। তো যাই হোক, আফিফের আব্বু মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো আফিফের আব্বুর আমি যেটা বলবো, ও হচ্ছে গিয়ে মানে সন্তান হিসেবে, ভাই হিসেবে, স্বামী হিসেবে, বাবা হিসেবে, মানে প্রত্যেকটা রূপেই ও হচ্ছে গিয়ে অনেক বেশি কেয়ারফুল, অনেক বেশি যত্নবান। আর এদিকে মাকে বলছিল যে সিঁড়ি লিফটে উঠবে কি না, তো মা এর আগে কখনো ওঠেনি, তা আমি বললাম যে হয়তো বা মা উঠবে না, আমরা এমনিতেই উঠি। তো যাই হোক, ওদিক দিয়ে ঘুরে পরে উঠলাম, আর যে দোকান থেকে আগে শাড়ি নিয়েছিলাম সেখানেই আসলাম। আর বিশেষ করে মার এই কালারটা খুব পছন্দের, তো আমি এই শাড়িটা আগে বের করে দিলাম যে দেখেন কেমন হয়েছে। তো মা ওটা দেখেই পছন্দ করলো, আর কোনোটা পছন্দ করেনি, ওই যে যেটা দেখছিলাম আর কি। তো আসলে তার সাথে কেনাকাটা করতে করতে এখন তার পছন্দ কিছুটা বুঝি আর কি, যে তার কোনটা ভালো লাগে বা কোন টাইপের জিনিসগুলো সে পছন্দ করে। তো যাই হোক, তারপরে সবটা একটু ঘুরে দেখলাম, আরও অন্যান্য শাড়ি। মা বলছে এটাই পছন্দ হয়েছে, আর কোনোটা নাকি পছন্দ হয়নি, পরে এটাই নিয়ে নিলাম এখান থেকে। আর তারপরে চলে গেলাম হচ্ছে বোরখার দোকানে। তো ওইখানে আসলে বোরখা মা বললো যে তার বোরখা লাগবে, তো সেখানে গেলাম বোরখা দেখার জন্য। তো এখন এর আগে যে বোরখাটা পরে মানে মা পরে আছে এখন, এটা হচ্ছে গিয়ে এর আগে কিনে দিয়েছিলাম, 1-1.5 বছর মনে হয় হয়ে গিয়েছে। তো ওই বোরখাটা মার খুব পছন্দ হয়েছে, তো অনেক দিন যেহেতু ইউজ করছে, যদিও আর অন্য বোরখা আছে, বাট কালো বোরখাই বেশি পছন্দ করে। তো বলতেছে এরকম দেখে আমাকে আরেকটা বোরখা কিনে দাও, তো সেটাই দেখছিলাম। তো মা আবার আমাকে ধরে মাপ দিয়ে দেখতেছিল, কারণ মা আর আমি প্রায় হাইটে সমান, মা একটু বেশি আর কি। তো আমি বললাম যে আমার গায়ে ধরি, দেখেন কেমন লাগে। তো যাই হোক, আলহামরা 3 তলায় কিন্তু ভালোই বোরখা পাওয়া যায়। একটা আপু অনেক দিন আগে মনে হয় আমাকে কমেন্ট করেছিল যে সিলেটে নতুন এসেছে, যে বাট বোরখা কোথায় পাওয়া যায় আমাকে জানাতে বলেছিল। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আর যদিও এটা কোনো আসলে প্রমোশনাল ভিডিও না, বাট তারপরেও জাস্ট আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম, যেহেতু অনেকেই অনেক সময় প্রশ্ন থাকে, তো এই জন্য তাদের জন্য বলে দিলাম। আলহামরার 3য় তলায় কিন্তু বেশ কয়েকটা বোরকার দোকান আছে, আপনারা সেখানে দেখতে পারেন।
আর একটা কথা, আমি আমার চ্যানেলে আসলে এখনও কোনো পেইড বা হচ্ছে গিয়ে প্রমোশনাল কোনো ভিডিও করি না। জাস্ট আমার ভালো লাগা থেকে এবং আমার ভিউয়ার্সদের সুবিধা হবে এমন ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি, বা কারো কোনো কমেন্ট থাকলে জানতে চাইলে সেটা বলি। তো যাই হোক, যদি কখনো প্রমোশনাল কোনো ভিডিও করি তাহলে অবশ্যই সেটা ভিডিওতে বলে দিব। তো যাই হোক, সেখান থেকে আমরা পানশিতে আসলাম, কারণ মা হালিম খেতে খুব পছন্দ করে। তো আফিফের আব্বুকে বললাম যে চলো মাকে একটু হালিম খাইয়ে নিয়ে আসি। যদিও তখন মোটামুটি রাত 9টা 9:30 মতো বেজে গিয়েছে, তো ওই টাইমে আসলে হালিম থাকে না। তো তারপরেও গেলাম, আর যেটা ভাবলাম সেটাই হলো, হালিম ছিল না। তো পরে আমরা বিফ চাপ, তারপরে নান, পরোটা এগুলো নিলাম, তো সেটাই খেলাম এখান থেকে। তো খাওয়া দাওয়া শেষে এখানে তো সুন্দর, পানশিতে আসলে দেখা যায় যে বাহারি রকমের একদম মশলা সাজিয়ে পান বিক্রি করে। তো মাকে বললাম যে মা চলেন একটা পান খাই, খাবেন কিনা, কারণ সে তো পান পছন্দ করে, এটা আমি জানি। তবে মিষ্টি পান আসলে যারা রেগুলার পান খায় তারা কিন্তু মিষ্টি পান খাইতে চায় না, ভাল লাগে না তাদের কাছে আর কি। তো মা নর্মাল পানি নিল, আর আফিফের আব্বু ফাঁকে সে একটা পান খেয়ে নিল, কারণ তারও পান খুব পছন্দের। তো সে সুযোগটা মিস করলো না, আর দোকানদার ভাইয়া আবার আফিফের আব্বুকে পান খাইয়ে দিচ্ছিল। তো খুব খুশি হয়েছে, ভাইয়াকে থ্যাংক ইউ দিচ্ছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ হলো আমাদের, এখন আমরা বাসার পথে ফিরলাম। আর বাসার সবার জন্য খাবার দাবার কিছু নিয়ে নিয়েছি, সেটা হয়তো ভিডিওতে স্কিপ হয়ে গেছে দেখাতে। আর এই যে মা পান খাচ্ছে, হাতে খুব সুন্দর করে চুনটা ধরে রেখেছে, ভালো লাগলো দেখে। আর এই তো বাসায় যাচ্ছি। আর আমার মনে হয় আসলে সম্পর্ক তৈরি করা অনেক সহজ, কিন্তু সেটাকে লাইফ টাইম মেনটেন করা সেটা অনেক বেশি কঠিন। তো সেই ব্যাপারে আপনাদের সাথে আসলে কিছু কথা বলবো। তো এই তো কেনাকাটা শেষ করে বাসায় ফিরলাম। আর আজকে শরীরটা আমার বেশি একটা ভালো না, কারণ গত 2 দিন ধরে অল্প অল্প জ্বর, আর দেখলাম যে জ্বর ঠসাও পড়েছে আজকে সকাল থেকে, তো এটা ব্যথাও করছে। যদিও সচরাচর জ্বর হলে আমার এমনটা হয় না, বাট এবার কেন হলো জানি না। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছি। আর আজকের ভিডিওতে কিছু কথা বলবো, সেটাই শুরু করলাম যে একটু বলি আপনাদের সাথে, কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের সবারই, বিশেষ করে আমরা মেয়েরা যাদের বিয়ে হয়, বিয়ের পরে একটা কথাই হয়তো বা সবার মুখে বেশিরভাগ আসে বা ফিল হয় যে আসলে শাশুড়িরা এমন কেন, তাই না? মনের অজান্তেই কিন্তু আমাদের এই প্রশ্নটা চলে আসে যে আমরা তাদের জন্য এত করি, তারা কেন আমাদের সাথে এমন করে। তো সেই জায়গা থেকে আমি একটা জিনিস বলতে চাই, আমার যেটা ফিল হয় যে যখন আপনি কারো কাছ থেকে চাওয়া যে তার কাছ থেকে আমি কিছু পাবো, সেই আশাটা ছেড়ে দিবেন, তখন দেখবেন যে এই হিসাবটা অনেকটাই সহজ হয়ে যায়। আমি জানি না আপনি ঠিক আপনাদের বুঝাতে পারতেছি কিনা, মানে আমার যেভাবে আমি চিন্তা করি সেই জিনিসটা, যদিও আমি অত ভালো কি বলে বুঝাতে সক্ষমও না, বা অতটা জ্ঞান আমার নাই, তারপর আমি যেভাবে চিন্তা করি সেটাই আপনাদের সাথে একটু বলছি। তো বিষয়টা এরকম যে আপনি যদি আপনার শাশুড়ির কাছ থেকে চাওয়া একদমই কমিয়ে দেন, যে মা আমার জন্য এটা করবে, ওইটা করবে, এভাবে করবে, তখন দেখবেন কি, যদি চাওয়াটা আপনি বন্ধ করে দেন, আপনি আপনার জায়গা থেকে যেটা আপনার করা উচিত বা করলে ভালো, এবং আপনার মন থেকে সেটা করার চেষ্টা করেন, এবং তার কাছ থেকে চাওয়াটা কমিয়ে দেন, তখন দেখবেন কি যে সে আপনাকে যতটুকু করবে সেটাই আপনার কাছে বোনাস এবং অনেক বেশি ভালো লাগবে। কিন্তু যখন আপনি তার জন্য কিছু করবেন এবং মনে একটা ইচ্ছা থাকবে যে সেও তো আমাকে মেয়ের মতো দেখতে পারে, সেও তো আমাকে নিজের মেয়ের মতো করে সবকিছু বলতে পারে, ভালোবাসতে পারে, বা আমি তার জন্য এত করি, সে কেন আমার জন্য করে না, যখন এই তুলনাটা করবেন, এই চাওয়া পাওয়ার একটা হিসাব করবেন, তখনই ঝামেলাটা সৃষ্টি হয়। এটা যদি না করে আপনি আপনার মতো যতটুকু করার দায়িত্ব, যতটুকু ভালো লাগে করতে, সেটা সেই অনুযায়ী করে যান, এবং তার কাছ থেকে কোনো এক্সপেকটেশন না করেন, এভাবে চিন্তা করেন যে হ্যাঁ সে আমার শাশুড়ি, সে হয়তো বা আমার মার মতো হবে না, বা সে আমাকে যেহেতু জন্ম দেয়নি, তো তার অনুভূতিটা আমার জন্য সেরকম হবে না। আমার মারও এরকমই হয়তো, যে আমাকে সে আমার জন্য যে অনুভূতিটা আছে আমার মার, আমার ভাইয়ের বোর জন্য সেটা নাই, বা সেটা তার কখনো হবে না। অনেকে বলবেন যে না, আমার মা তো সেম ভাবেই আমার ভাইয়ের বউদের দেখে, কিন্তু এই প্রশ্নটা একটু নিজের মনে ফিল করে দেখেন, আসলেই কি আদৌ আপনার মা 100% আপনাকে যেভাবে ফিল করে, আপনাকে যেভাবে ভালোবাসে, সেই ভালোবাসাটা আপনার ভাইয়ের বউকে দেয় কিনা? তাহলে প্রশ্নের উত্তরটা আপনি ইজিলি পেয়ে যাবেন। তো দেখার দৃষ্টিতে যতটা মনে হয়, আসলে আমরা যেমন নিজের রক্তের কারো দোষ ত্রুটি একটু কমই দেখতে পাই, ঠিক তেমনি আমরা কিন্তু আমাদের মা যদি হচ্ছে গিয়ে যে ভুল ত্রুটি, সেগুলো একটু কমই দেখতে পাবো, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আমার কথাটা একটু আপনাদের শক্ত মনে হতে পারে যে আপু যেন কিভাবে বলছে, বাট এটাই বাস্তবতা।
আপনার মনে হতে পারে যে আমার মা আমার ভাইয়ের বউকে অনেক করে, যেটা আমার শাশুড়ি করে না। এই তুলনাটা কখনো করবেন না। আপনার মা একরকম, আপনার শাশুড়ি আরেক রকম। আপনার মার পরিবার একটা, আপনার শাশুড়ি যেই পরিবারে আছে সেটা আলাদা। তো কারো সাথেই কারো কম্পেয়ার করতে যাবেন না। তো এই হচ্ছে গিয়ে কথা। কেউ খুব সহজে আপন করে নেয় যে হ্যাঁ আমার ছেলের বউ, সে আমার নেক্সট জেনারেশন, বা তাকে আমার ভালোবাসতে হবে। এটা যে বোঝে সে তো ভালোবেসেই যায় প্রথম থেকে, আর যারা না বোঝে তারা হয়তো বাসে না। তবে একটা নির্দিষ্ট সময় পরে সেও আপনাকে ভালোবাসবে, হয়তো বা সেই জায়গাটা আপনাকে তৈরি করে নিতে হবে। তো অনেক পক পক করে ফেললাম, জানি না আপনারা কিভাবে নিচ্ছেন। তবে এই কথাগুলো এই জন্যই বলছি, অনেক আপুরাই আমাকে মাঝে মাঝে বলে যে আপু আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক মনে হয় অনেক ভালো, বা আন্টি অনেক ভালো, আপনাকে অনেক আপন করে নিয়েছে, বা এটা। তো সেই বিষয়ে আমি বলি, যদি বলতে এই জন্যই কথাগুলো আসলে এসেছে। তো আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমার শাশুড়ি ভালো বা আমি ভালো, এটা বিষয় না। আমার কাছে ভালো মন্দ আসলে এভাবে মানুষের বিচার করা যায় না, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো খারাপ সব গুণ দিয়েই আল্লাহ তাকে পাঠিয়েছে। তবে হিসাবটা আমি এইভাবে করি যে ওই মানুষটা আমার জন্য কতটুকু ভালো, বা আমি ওই মানুষটার জন্য কতটুকু ভালো, এভাবে চিন্তা করা উচিত। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ আছে, তবে কোনো মানুষ আমার জন্য ভালো, আবার কোনো ওই মানুষটা, যে মানুষটা আমার জন্য খারাপ, কিন্তু সেই মানুষটা কিন্তু অন্য কারো কাছে ভালো। তো এভাবেই কিন্তু আসলে ভালো মন্দের হিসাবটা হয়ে থাকে। তো আমি যে আমার শাশুড়ির মন মতো একদম 100% সেরকম বউ, তা কিন্তু না। আবার আমার শাশুড়ি যে একদম আমার 100% মন মতো, তাও না। আর এটা যে হতেই হবে এটাও কখনো চিন্তা করা উচিত না। কারণ আপনি চিন্তা করে দেখেন, অনেক ক্ষেত্রে আপনার মায়ের সাথে, যে মা আপনাকে পৃথিবীতে এনেছে, তার সাথেও কিন্তু অনেক দিকে বোঝাপড়ায়, অনেক সময় বনিবনায়, বা আমি একটা পছন্দ করি মা আর একটা পছন্দ করে, এটা কিন্তু হয়। তো যেই জায়গা থেকে আমি এসেছি পৃথিবীতে, যেই মায়ের গর্ভ থেকে এসেছি, তার সাথে যদি আমার মতের অমিল থাকতে পারে, আমার বাবা যে আমাকে জন্ম দিয়েছে তার সাথে যদি আমার অমিল থাকতে পারে, তাহলে আমার শ্বশুর শাশুড়ির সাথে কেন থাকবে না? তবে আমরা মেয়েরা কিন্তু অনেক কিছু মেনে নেই, এবং আল্লাহ আমাদের এভাবেই তৈরি করেছে যে আমরা অনেক পরিস্থিতি মানে করতে পারি, সামাল দিতে পারি, মানে সহজে ভেঙে পড়ি না। এই শক্তিটা আমাদের দিয়েছে। তো আমরা এই শক্তিটাকে সবসময় কাজে লাগাবো, যে না, আর আমাদের এই শক্তিটা কাজে লাগাতে হবে, এবং যে কোনো পরিস্থিতিতে সেখানে টিকে থাকতে হবে, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতর রাখতে হবে। আর বিয়ের পরে যদি আপনার সেই সংসার নিজের মনে না করতে পারেন, নিজের ফিল করতে না পারেন, হ্যাঁ আপনার ঠিক আছে, সে আপনার অনেক প্রতিবন্ধকতা আছে, এই জন্য আপনি নিজের ফিল করতে পারেন না, কিন্তু যখন নিজের ফিল করবেন যে না এই পরিবারটা আমার, তখন দেখবেন কষ্টটা অনেক অংশে কমে গেছে। তো অনেক কিছু বলে ফেললাম আজকে, আসলে আর কথা না বলি, ওই যে বললাম শরীরটা ভালো না, তো ভালো লাগছে না। তারপর আমি যেহেতু অনেক কথা বলতে পছন্দ করি, তো বলতে গেলে অনেক কিছুই বলি। তো অন্য কোনো দিন হয়তো আরও বলবো, আমি যেভাবে চিন্তা করি সেই চিন্তাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে অনেক বেশি ভালো লাগে, কারণ আপনারা আমার কথাগুলো শুনে অনেক বলেন যে আপু আপনার এই চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করেন, আসলে আমাদের ভালো লাগে। তো এটা যখন কমেন্টে পড়ি না, তখন অনেক বেশি ইচ্ছে করে যে আমার এই বকবকানিটা আপনাদের সাথে আরেকটু করি, বাট আজকে বকবকানিটা আর লম্বা করছি না। আর যেটা বলছিলাম, মায়ের সাথে বাইরে গেলাম, মায়ের জন্য কিছু কেনাকাটা করলাম। তো একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে বিয়ের পরে যখন আমি জব করতাম না, বা কোনো রকম কোনো সোর্স থেকে ইনকাম করতাম না, তখন হচ্ছে বিষয়টা এরকম ছিল যে মা তখনও কি লাগবে, কোন জিনিসটা হলে তার জন্য ভালো হয়, এগুলো জিজ্ঞেস করে করে নোট করে রাখতাম, এবং আপনাদের ভাইয়ের কাছ থেকে টাকা নিতাম, নিয়ে তখন তাকে এটা কিনে দিতাম, বা একসাথে মার্কেটে নিয়ে যেতাম, কিনতাম। তো যখন আমি চাকরি করা শুরু করেছি, তখন থেকে দেখা যেত কি আর ভাইয়ের কাছে বলতাম না। আমার সামর্থ্য কুলালে আমি মাকে, যখন মা আসে মাকে নিয়ে শপিং করে ফেলতাম, বা মাকে জিজ্ঞেস করে রাখতাম, আমি নিজে একা গিয়ে সেটা কিনে নিয়ে আসতাম, এরকম হতো। কিন্তু এখন সেটা কিন্তু কন্টিনিউই হচ্ছে। এখনের বিষয়টা হচ্ছে কি যে মোটামুটি আপনার ভাই তখন খুশি হতো যখন আমি কিছু করে দিতাম, তাকে কিনে দিতাম, দেখতাম যে সে খুশি হয়েছে। আবার আমার সাথে দুষ্টামিও করতো যে বাহ তুমি তো শাশুড়িকে এটা গিফট করলা, বেশ ভালোই। তো ইদানিং যেটা হয় যে সে বলে কেনাকাটার কোনো বিষয় হলে, তোমার শাশুড়ি তুমিই তো কিনে দেবে, আর কে কিনে দেবে, আর কেউ আসে তার? তখন এখন সে এটা এইভাবে বলে, ঠিক আছে। তো সময় সিচুয়েশনের সাথে আসলে সবকিছু চেঞ্জ হয়, তবে আসলে ভালোই লাগে কাউকে কিছু কিনে দিতে পারলে, সেটা যেই হোক, নিজের মা হোক, শাশুড়ি হোক, ভাই বোন হোক, কারোর জন্য, বিশেষ করে নিজের আপনজনদের জন্য কিছু করতে পারলে সেটা অবশ্যই ভালো লাগে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো অবস্থায়।
তো এটা আসলে আমার মনে হয় এই জিনিসটা ফিল করা উচিত। সেটা আপনি যত কমই ইনকাম করেন, যত বেশি ইনকাম করেন না কেন, এই জিনিসটা প্রত্যেকটা মানুষেরই ফিল করা উচিত। আর স্বাবলম্বী হওয়া উচিত যে কোনো সিচুয়েশনে। আমি জানি এটা খুব সহজ বিষয় না, আমাদের মেয়েদের জন্য অনেক বেশি টাফ। বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক রকম প্রতিবন্ধকতা আসে, বাট আপনার ইচ্ছা যদি মানে 100% থাকে যে আমি কিছু করবই, যেভাবেই হোক আমাকে কিছু করতেই হবে, এবং সেভাবে যদি আপনি আপনার সংসার থেকে শুরু করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। তবে কারোর সাথে ঝগড়া করে, মারামারি করে, তাদের মন নষ্ট করে তো আপনি কিছু করতে পারবেন না, এটাই স্বাভাবিক। ওই যে বলে না যে পানিতে থেকে তো আর কুমিরের সাথে মারামারি করা যায় না। তো সেই জন্যই আপনাকে সিচুয়েশনটা এমনভাবে করতে হবে যে কুমিরও পানিতে থাকবে এবং আপনিও আপনার মতো আপনার মানে যেই ভালো লাগা মন্দ লাগার যে বিষয়গুলো আছে বা যেই কাজটা আপনি করতে চান সেটা আদায় করে নেবেন। সেটা অবশ্যই তাদের সাথে, সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে, কারণ পরিস্থিতি খারাপ করে কখনো আপনি কিছু ভালো করতে পারবেন না, কারণ তারাও মানে দিন শেষে আপনার আপনজনই, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি বা অন্যান্য আপনাদের মেম্বার, এটা তো আপনার মেনে নিতেই হবে, কিছু করার নেই। আর হচ্ছে গিয়ে তারাও যেহেতু বাবা মার মতো, তো তাদের দোয়ারও আপনার লাইফে দরকার আছে। তো এই জন্য সবার সাথে পরিস্থিতিটা খুব সুন্দর করে মানিয়ে নিয়ে তারপরে মানে সামনে যে এগিয়ে যাওয়ার শক্তি, এটা আমাদের প্রত্যেকটা মেয়ের মাঝে আছে। কিন্তু আমরা এটা সাময়িক সময়ের জন্য আসলে ভুলে যাই যে আমাদের মাঝে যে এতটা পাওয়ার আল্লাহ দিয়েছে, ঠিক আছে, আমাদের মাঝে অনেক ধৈর্য দিয়েছে, যেটা একটা পুরুষের মাঝে দেয়নি। তো সৃষ্টিকর্তা আমাদের এভাবে সৃষ্টি করেছে, কিন্তু আমরা সেটা দেখতে পাই না, আমাদের এটা দেখা উচিত। আমার মনে হয় নিজের ভিতরে একটু ঢোকা উচিত, নিজের মতো করে নিজেকে ভালোবাসা উচিত, এবং নিজে ভালো থাকার জন্য নিজের পাশের মানুষগুলোকে নিয়ে বাঁচা উচিত খুব সুন্দরভাবে। এবং তাদের সাথে ঝগড়া বিবাদ বা মনোমালিন্য করে আপনি কিছু পাবেন না, বরঞ্চ আপনি খারাপ হবেন। আপনি নিজেও একটা দিন শেষে মানে আপনার নিজেরও ভালো লাগবে না কারোর সাথে দুর্ব্যবহার করে, এটাই স্বাভাবিক। তাই তাদেরকে ভালোবাসুন, আপন করুন, আপনিও আপন হবেন। অনেক সময় অনেকে বলে যে আপু এত কষ্ট করছে তাও তারা বোঝে না, এই না সেই না। এই জন্য বলতেছি আপনি চাওয়াটাই ছেড়ে দেন যে সে আমার জন্য এটা করবে না। ধরে নেন সে আমার জন্য কিচ্ছু করবে না, আমি তার জন্য করব, কিন্তু এর প্রতিদান কোনো না কোনো ভাবে আপনি পাবেন ইনশাল্লাহ। সেই আশা কখনোই ছাড়বেন না, কখনোই হতাশ হবেন না, আপনি এর মানে ফিডব্যাক পাবেন। ঠিক আছে, একটু বিশ্বাস না হলে কষ্ট করে একটু ধৈর্য ধরে করে দেখুন, ইনশাল্লাহ পাবেন। যখনই আপনি আশা করবেন সে আমার জন্য কেন এটা করলো না, সেটা চিন্তা না করে আমি তার জন্য কি করলাম, সেই পর্যন্ত যদি আমরা আমাদের চাওয়াটা সীমাবদ্ধ রাখি, তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেক বেশি সহজ হয়ে যায়, এটা আমার মনে হয়। আর আসলে আমি যেভাবে চিন্তা করি সেই চিন্তাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এখন হয়তো বা আপনাদের আসলে আমি যতটুকু দেখাই আমার লাইফে, ততটুকুই কিন্তু আপনারা দেখতে পান। এখন বিষয় হচ্ছে যে অনেকের মনে হয় যে না, আপুর বাবা মা সব হয়তো আপুর মন মতো, আপুর শ্বশুর শাশুড়ি, আপুর শ্বশুরবাড়ির পরিবেশ সবাই কিন্তু তার মন মতো। আসলে বিষয়টা কিন্তু তেমন না, সবকিছু কিন্তু দেখতে যেমন দেখা যায় তেমন কিন্তু নাও হতে পারে, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর এখন যদি দেখেন যে হ্যাঁ ওই মানুষটা ভালো, তার শ্বশুরবাড়ির মানুষগুলো ভালো, তাহলে অবশ্যই তার লাগ তো ভালো, তার পাশাপাশি তার কর্মও ভালো, সে ভালো কিছু করে, যার কারণেই তাকে তারা সাপোর্ট করে, এই জিনিসটাও কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, অনেক পক করলাম, আজকে আর কথা বাড়াচ্ছি না। দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কাছের মানুষগুলিকে অনেক 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 বেশি ভালোবাসেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমার শরীরটা যেহেতু ভালো না, একটু বেশি করে দোয়া রাখবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাই তো আজকের ভিডিওতে আর আফিফকে দেখালাম না, এই জন্য দুঃখিত। আফিফকে দেখতে হলে আফিফের চ্যানেল ভিজিট করতে ভুলবেন না। ট্রাই করব আফিফের চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো আফিফের চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। তো ভালো থাকুন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।